মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে বলেন না যে অধিকারী ফ্যামিলির কত ট্রলার যায়, আমার কাছে সব হিসেব আছে, হিসেব তো থাকবেই। কারণ ভদ্রমহিলার প্রশ্রয় এবং প্ররোচনায় এই ট্রলারগুলোর মালিকানা হয়েছে। দিলীপ ঘোষ মাঝে মধ্যে গরুর দুধে সোনা পান, দিলীপ ঘোষ মাঝে মধ্যে রোগড়ে দেওয়ার মতো ভাষা ব্যবহার করেন। সেগুলোর জন্যে দিলীপ ঘোষ এটাও বলেন যে টাঙিয়ে রেখে দেবো ইত্যাদি ইত্যাদি। এগুলো যেমন সত্যি, তার পাশাপাশি এটাও সত্যি, যখন কোনো কেন্দ্রীয় সুরক্ষা ছিল না তখন দিলীপ ঘোষ নেতা হয়েছে। এখন যারা নেতা তারা এতটাই ইনসিকিউর, কোট আনকোট ইনসিকিউর, যে তারা সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোতে পারে। দিলীপ ঘোষ একদম দাবাং মুডে নেমেছেন। অমিত শাহ ভোকাল টনিকের পর দিলীপ ঘোষ কিন্তু আবার বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে, প্রত্যাবর্তন করছে। এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে দীঘার মন্দির আসছে, তাকে বর্ধমান পাঠানো নিয়ে নানা রকম মান অভিমান থাকলেও এবার বঙ্গ বিজেপি চাঙ্গা হচ্ছে দিলীপ ঘোষে। কি মনে করছে? দেখো, দিলীপ ঘোষের বিভিন্ন ভাব বা ভাষার সঙ্গে আমি সহমত নই, এটা তোমাদেরকে একাধিকবার আগেও বলেছি, কিন্তু এটা তো অস্বীকার করার সত্যিই জায়গা নেই। দিলীপ ঘোষ মরশুমি বিজেপি নয়। যে সময় বাংলায় একজনও বিধায়ক ছিল না, আমি উপনির্বাচনটাকে ধরছি না, উপনির্বাচনের ডায়নামিক্স অন্যরকম হয়, সেই সময় উনি দায়িত্ব নিয়ে 0 থেকে 3 বিধায়ক করেছিলেন, 3 থেকে 77 করেছিলেন, মাঝখানে যে 19 জন সাংসদের যে জয়যাত্রা করেছিলেন সেটাও দিলীপ ঘোষের সুবাদে। দিলীপ ঘোষ মাঝে মধ্যে গরুর দুধে সোনা পান, দিলীপ ঘোষ মাঝে মধ্যে রোগড়ে দেওয়ার মতো ভাষা ব্যবহার করেন। সেগুলোর জন্যে দিলীপ ঘোষ এটাও বলেন যে টাঙিয়ে রেখে দেবো ইত্যাদি ইত্যাদি। এগুলো যেমন সত্যি, তার পাশাপাশি এটাও সত্যি, যখন কোনো কেন্দ্রীয় সুরক্ষা ছিল না তখন দিলীপ ঘোষ নেতা হয়েছে। এখন যারা নেতা তারা এতটাই ইনসিকিউর, কোট আনকোট ইনসিকিউর, যে তারা সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোতে পারে। যে বিরোধী দলনেতা আজকের দিনে কোট আনকোট পোস্টার হয়, তুমি বিশ্বাস করো কালকে যদি এর কোনো সাংবিধানিক কবচ না থাকে, সেটা সিকিউরিটি গার্ড হিসেবে হোক বা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার মানে কি বলবো আশীর্বাদ ছাড়া হোক, রাস্তায় বেরোলে পূর্ব মেদিনীপুরের মানুষ এনাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। তার কারণ সারদা বলো, নারদা বলো, বা যেখানে যা যা চিটফান্ড রয়েছে, কাঁথিতে, রামনগর ব্লকে, এই সব জায়গাতে এই অধিকারী পরিবারের অঙ্গুলি হেলন ছাড়া পাতা নড়তো না। এসডিএফ, এই যারা আজকাল সিনেমা ফিনেমা করে, এবিজি শিপইয়ার্ড বলে একটা কোম্পানি ছিল, মাল্টি ন্যাশনাল কোম্পানি, হলদিয়াতে তাদের স্টিভিডোরিং মানে মালপত্র খালাস করার ব্যবস্থা। যারা যারা মোহনবাগানের সমর্থক তারা জানবেন, টুটু বসু অরিজিনাল ব্যবসা রিপ্লে হচ্ছে স্টিভিডোরিং এর ব্যবসা। তাদের অফসেট পার্টনার মানে যখনই কোনো বড় কোম্পানি কোনো একটা জায়গায় ফিজিক্যাল কাজ করতে যায়, তাদের স্থানীয় একটা পার্টনারের প্রয়োজন, সেটা ছিল রিপ্লে। শুভেন্দু অধিকারী যখন তমালিকা পণ্ডা শেঠকে হারালেন, লক্ষণ শেঠকে হারালেন ওই হলদিয়া কিন্তু 2011 পর হাতছাড়া হয়নি, তারপরে পুরসভায় হাতছাড়া হয়েছে, তারপরে পুরসভাটাও জিতেছিল, তারপর হাতছাড়া হয়েছে। হাতছাড়া করবার একমাত্র কারণ ছিল স্টিভিডোরিংটা কে কন্ট্রোল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে বলেন না যে অধিকারী ফ্যামিলির কত ট্রলার যায়, আমার কাছে সব হিসেব আছে, হিসেব তো থাকবেই। কারণ ভদ্রমহিলার প্রশ্রয় এবং প্ররোচনায় এই ট্রলারগুলোর মালিকানা হয়েছে। কতগুলো মৃতদেহের উপর দাঁড়িয়ে অধিকারী পরিবারের ম্যানশন তৈরি হয়েছে, রাজনৈতিক এবং বাস্তবিক, সেটা কাঁথি, রামনগর চত্বরের সাধারণ মানুষ জানে। তাহলে শুভেন্দু অধিকারী এত জনসমর্থন রয়েছে কি করে? জনসমর্থনটা কোথায় আছে? দেখো, 1 নম্বর হচ্ছে নন্দীগ্রামে তো তিনি মমতা ব্যানার্জিকেই হারান। হ্যাঁ, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষেত্রে যে লোডশেডিং তত্ত্বটা আছে সেটা আজ অব্দি আমি কাউকে খণ্ডাতে দেখিনি। 1, 2, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটাকে আলটিমেটলি সারা বাংলার লড়াইটা নন্দীগ্রামে এনে ফেলেছিলেন। তাতে কি হলো, সারা বাংলাটা ফাঁকা হয়ে গেল এবং সারা বাংলায় হাসতে হাসতে জিতে গেল। হ্যাভিং সেড দ্যাট, শুভেন্দু অধিকারী তৃণমূল বিরোধী ভোটের সুরে সুর মিলিয়ে, মানে যেটা শুনতে চায় মানুষ, তোমার তো টার্গেট অডিয়েন্স থাকে, যে গরম গরম বক্তব্যগুলো তুমি দেখবে, শতরূপ যখন বক্তব্য দেয়, কৌস্তব বাগচি যখন বক্তব্য দেয়, এদের বক্তব্যগুলোর সারবত্তা যাই থাকুক না থাকুক, যেহেতু তাতে খোঁচাটা থাকে, সেই কারণে প্রচুর হাততালি। এই হাততালি ইজ নট ইকুইভ্যালেন্ট টু জনসমর্থন। এটা কি বলতো, এটা হচ্ছে গ্যালারি শো। ফারুক ইঞ্জিনিয়ার বলে একজন উইকেট কিপার ছিলেন, মানে
গাভাস্কারের সময় তার অ্যাভারেজ দেখবে 24-25 এরকম, গাভাস্কারের ছিল 50, কিন্তু হাততালি প্রচুর পেত। এটা হাততালি দিয়ে না ভোট হয় না। তার সব থেকে বড় কেস স্টাডির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে ঘটনাচক্রে আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও বটে। 1998 থেকে 2011 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার মোড়ে দাঁড়িয়ে একটা সভা করলে ভিড় উপচে পড়তো। ভিড় ওয়াজ নট ইকুইভ্যালেন্ট টু ভোট। আজকেও যখন বামফ্রন্টের ক্ষেত্রে দেখবে প্রচুর ভিড় হয়, দ্যাট ভিড় ইজ নট ইকুইভ্যালেন্ট টু ভোট। এগুলো মানে ভিড়টা যেমন সত্যি, ভোট না পাওয়াটাও তেমন সত্যি। এবং শুভেন্দু অধিকারীর প্রতি যে অভিযোগগুলো আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। যখন ওই ডায়েরি বেরিয়েছিল, আজকে যখন আমরা এই প্রশ্নগুলো করি যে চাকরি দুর্নীতি মামলায় চার্জশিট বা ইনভেস্টিগেশনটা এত ঢিলে হচ্ছে কেন, তার কারণ ইনভেস্টিগেশন যদি সঠিক পদ্ধতিতে এগোয় সেম সাইড গোল হবে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে দুর্নীতির যে কর্পোরেট স্ট্রাকচারটা তৃণমূল তৈরি করেছিল, তার মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অলিখিত অপারেশনাল ম্যানেজারটার নাম ছিল শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু অধিকারী না বললে ওখানে একটা বুথ সভাপতি হতো না। বুথ সভাপতি ছেড়ে দাও, ওখানে একজন সিভিক পুলিশের চাকরি পেত না, টোটাল লাইসেন্স পেত না। সেখানে দাঁড়িয়ে এত বড় দুর্নীতিটা হলো এবং ওনারা জানতেন না, দেবশিশু না কানে কম শুনতো। সবকিছু একটা লজিক্যাল রিসেমব্লেন্স থাকতে হবে। শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলেছে যে নারদার যে টাকাটা নেওয়া ওটা ছাড়া আমার জীবনে আর কোনো কাজই নেই। আজ অব্দি তুমি যদি চার্লস সোবরাজকে কোনোদিন সাক্ষাৎকার নিতে পারতে, উনি বলতেন যে উনি 26টা খুনের একটাও খুন করেন, ওগুলো ভালোবাসা ছিল। আজ অব্দি তুমি দাউদ ইব্রাহিমে যদি সাক্ষাৎকার করতে পারছো, না আমি বম্বে ব্লাস্ট করিনি, আমি চকলেট বোম ফাটাচ্ছিলাম। আজ অব্দি কোন খুনি, কোন দুর্নীতিগ্রস্ত, কোন চোর বলেছে না না আমি অ্যাকচুয়ালি কাজটা করেছি? বাংলা সিনেমার বাহারি সান্নাল নাকি, যে বাংলা সিনেমা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবে না 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 আমি চোর? সে মনোযুক্ত ইংরাজি গিয়ে বলছে, ফাও কথা বললে হবে না। অমিত শাহ এসে বারবার করে তাকে ডান দিকে বসিয়ে বারবার নাম নিলেন দক্ষ সংগঠক, তার দ্বারাই জন্মের সম্ভব। দেখো অমিত শাহ দক্ষ সঙ্গে, দেখো অমিত শাহ ওনাকে দুটো কারণ হতে পারে। এক, অমিত শাহ নিজে তারই পারছিলেন, জেল খেটেছেন। এবার আমাদের বাঙাল ভাষায় একটা কথা আছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এবার এক্ষেত্রে কে রতন, কে শুয়োর, কে কচু আমি জানি না, আমি সত্যি বলতে পারবো না। কিন্তু অমিত শাহ যখন এই কথাগুলো বলছেন, তাহলে আমার বিজেপির কার্যকর্তা অমিত শাহ সম্বন্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধে বক্তব্য আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে ওই পাশে বসা লোকটাকে বলা উচিত যে আপনি বলেছিলেন 1,20,00,000 বাংলাদেশি আমার এখানে আছে। তার মানে 1,20,00,000 নিশ্চয়ই পোল ভোল্ট করে আসেনি, সীমান্ত অতিক্রম করে এসছে। সীমান্তটা হচ্ছে যে আমার অধীনস্থ বিএসএফ এর আওতায় আছে। আপনার কাছে যদি ক্লাসিফাইড ইনফরমেশন থাকে যে আমার এখানকার ইস্টার্ন হাইকমান্ড কোথাও না কোথাও কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, আপনি বলুন আমি এক্ষুনি সরিয়ে দেবো। আর যদি না তথ্য থাকা অবস্থায় আপনি অভিযোগ করে থাকেন, তাহলে আপনি মিথ্যে ছড়াচ্ছেন ভারতবর্ষের সব থেকে সম্মানিত সীমা সুরক্ষা বল সম্বন্ধে। সেই প্রশ্নটা কেন করলেন না? অমিত শাহ সাক্ষাৎকার তাহলে বলেছেন যে বিজেপি আসলে এখান থেকে মাছিও বলতে দেবো। বিজেপি আসলে এখান থেকে মাছিও বলতে দেবে না, খুব ভালো কথা। যেই সময় পশ্চিমবঙ্গের ভোটটা হচ্ছে তার কাছাকাছি সময় আসামেও ভোট হচ্ছে। আসামে 10 বছর হলো বিজেপি আছে। প্রথমে সর্বানন্দ সোনোয়াল, তারপরে হিমন্ত বিশ্ব শর্মা। ওই জায়গাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিছুদিন আগে ওখানে সভা করতে গেছিলেন, উনি আবার বলেছেন যে 5 বছর দাও, আমি এখানে ঘুষপেটিয়া ঢুকতে দেবো। উত্তর পূর্বাঞ্চলে অ্যাঞ্জেল চাকমার দুর্ভাগ্যজনক মৃত্যুর সুবাদে অন্য কারণে উত্তর পূর্বাঞ্চল এখন প্রথম পাতায় আছে, সেটা নিয়ে অন্য সময় আলোচনা করছি। কিন্তু মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মিজোরাম, সর্বত্র হয় এনডিএ নয় বিজেপি। সেখান থেকে কত ঘুষপেটিয়া, আমার বক্তব্য না, কত ঘুষপেটিয়া গত 5 বছরে এসছে, সেই সংখ্যাটা একবার একটু চেক করে নিতে হবে। কারণ 2024 লোকসভার আগে এবং এখন বারবার হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আমাদের আরেকবার 5 বছর দিন, তাহলে আমরা আর একজনকেও ঢুকতে দেবো না। 1, 2, ধুবড়ি থেকে একাধিক বাংলাদেশি এসছে, আমরা তাদেরকে ফেরত পাঠাচ্ছি। ভাই 10 বছর তুমি আছো, সীমাটা তোমার, রাজ্যের আইন ব্যবস্থাটা তোমার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো হচ্ছে কি তোমার আওতাধীন, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক, তাহলে কি তোমাদের মধ্যে সমন্বয় নেই? 1 নম্বর।
দু নম্বর প্রশ্ন, সীমা সুরক্ষিত রাখবার জন্য রাজ্য সরকার লাগে না, লাগে কেন্দ্রীয় সরকার। আমার কি মনে হয় জানো তো, অ্যাকচুয়াল অনুপ্রবেশকারী যে রোহিঙ্গারা আছে না, তারা অমিত শাহ ঠিক মানে পাঞ্জাবির পেছনের খুব দুটো হয়ে আছে। অমিত শাহ যেখানে যেখানে যায় অনুপ্রবেশকারীরা পেছন পেছন যায়। ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছিল, সব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে ছিল। দিল্লিতে নির্বাচন হচ্ছিল, সব অনুপ্রবেশকারী দিল্লি থেকে ছিল। বিহার। বিহারে হচ্ছিল, সব অনুপ্রবেশকারী। এখন বাংলায় এসছে। এবার কি হয়েছে বলতো, অমিত শাহ একটু তো ভারী মানুষ, উনি না ঘাড় ঘুরিয়ে দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারীগুলো কিন্তু ওনার পেছনে দাঁড়িয়ে আছে। সে অনুপ্রবেশকারীগুলো থেকে কেউ কেউ ওনাদের সাংসদ বিধায়ক হয়েছে কিনা, এই যেমন ধরো নিশীথ প্রামাণিক, বা ধরো ওই বনগাঁ চত্বরের শান্তনু ঠাকুর আছে। শান্তনু ঠাকুর তো সাংসদ, যারা বিধায়ক আছেন, একজন ওই আমাদের এখানে দাঁড়িয়েছিল ওই অসীম বাবু, সরকার। না না অসীম সরকার না, আরেকজন ওই সোমেন পাল, মানে যে হচ্ছে 2024 লোকসভায় বারাসাত থেকে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। এসআইআর এ তার বাবা মার নাম পাওয়া যায়নি। অশোক কীর্তনিয়া, তার নাম পাওয়া যায়নি। এবার এরকম অনুপ্রবেশকারীদের মানে যদি বিজেপি না দেখতে পায়, তাহলে হয় বিজেপিকে চোখ দেখাতে হবে, নয়তো সংবিধানটা পড়তে হবে।